ট্যাক্সেশনের ক্লাস শুরু করেছিলাম এবং যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। তো আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক করে আজকে চ্যাপ্টারটা আমরা শেষ করব। আগের দিন আমরা যে অঙ্কটা করেছিলাম খুবই সিম্পল অঙ্ক, আজকে একটু অন্য ধাঁচের অঙ্কে যাই যাতে তোমাদের পরবর্তীকালেও অঙ্কটা করতে সুবিধা হয়। তো শুরু করি এখন। লেখো, মিস্টার কে সান্যাল furnishes the following information for the year 2003-2004. Mr. K. Sahnal furnishes the following information for the year 2003 and 4. কি কি দিয়েছে সে? A. He sold his residential house on December 15, 2003 for rupees 7,70,000. ব্র্যাকেটে লেখো, he has inherited the house on the death of his father on March 2, 1977, who constructed it at a cost of rupees 75,000. Market value কত দেওয়া যায়? on April 1, 1981 was rupees 1,20,000. B. He purchased a residential house in Kolkata on May 3, 2004 for rupees 3,40,000. সি তে কি বলছে?
সিতে বলা হচ্ছে হি সোল্ড শেয়ার্স of X company limited on February 12, 2004 for rupees 18,700 ব্র্যাকেটে লেখো purchased on March 21, 2003 for rupees 15,300. Compute his income from capital gain for the relevant assessment year. ঠিক আছে, আচ্ছা এখানে লিখে রাখো কস্ট অফ বা কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স বলে 1981-82 100 আচ্ছা বিক্রি করেছিলাম কবে 2003 2004 463 আর হচ্ছে আমার কি দরকার এখানে আমার এখানে আর কিছু দরকার তাহলে যাক Mr. K. Sannal furnishes the following information for the year 2003-04. He sold his residential house on December 15, 2003 for rupees 7,70,000. He has inherited the house on the death of his father on March 2, 1977, who constructed it at a cost of rupees 75,000. মানে এখানে কি বলেছে আমরা আগে যতগুলো অঙ্ক করেছিলাম সেখানে দেখেছিলাম যে সে বিক্রি করেছে এবং তার আগে জিনিসটা কিনেছে এইখানে কিন্তু কেনার কথা বলা নেই এখানে বলছে হি হ্যাজ ইনহেরিটেড দ্য হাউস মানে সে পৈতৃক সূত্রে সম্পত্তিটা পেয়েছে কবে না তার বাবা মারা যাওয়ার পরে কবে না 2রা মার্চ 1977 মানে 2রা মার্চ 1977 পরে সে তার বাবা যখন মারা যায় তখন সে সম্পত্তিটা নিজের অধিকারে এসছে এবং হু কনস্ট্রাক্টেড ইট অ্যাট এ কস্ট অফ রুপিস 75,000 মানে সে বাড়িটা তৈরি করেছিল সে 75,000 টাকা দিয়ে তার মানে এইখানে দেখো এইখানে কিন্তু সে বাড়িটা কেনেনি বাড়িটা সে পেয়েছিল কিন্তু এক্ষেত্রে কি ক্যাপিটাল গেইন হবে না হবে তারপরে কি বলেছে তারপরে বলেছে মার্কেট ভ্যালু অন এপ্রিল 1, 1981 ওয়াজ রুপিস 1,20,000 মানে হচ্ছে যে বাড়িটাও 77-এ পেয়েছে সেই বাড়িটার মার্কেট ভ্যালু হচ্ছে কত 1,20,000 টাকা ঠিক আছে এইখানে একটা জিনিস বলার যে এইখানে যে জিনিসটা দেখতে হবে আমাকে যদি 81-এর আগে যদি কোনো সম্পত্তি আমার হাতে আসে তাহলে সেক্ষেত্রে 81-এর মার্কেট ভ্যালুটাকেই আমাকে বেস প্রাইস ধরে নিতে হবে বোঝা গেল কী বললাম 81-এর আগে যদি আমার কাছে কোনো সম্পত্তি আসে তাহলে 81-এর ভ্যালুটাকেই আমার তার বেস প্রাইস বা আমার কারেন্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার ধরে নিতে হবে নেক্সট বলেছে হি পারচেসড এ রেসিডেন্সিয়াল হাউস ইন কলকাতা অন মার্চ 2003-2004 ফর রুপিস 3,40,000 3,40,000 ঠিক আছে এবং সে 2004 সালে একটা বাড়ি কিনেছে কেন কিন্তু এই বাড়িটা বিক্রি করার কোনো কথা এখানে বলে দেওয়া নেই কেন বলে দেওয়া নেই সেটা আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব তাও একটু বলে দিই যদি কোনো সম্পত্তি বিক্রি করার 1 বছরের মধ্যে অপর একটি সম্পত্তি কেনে তাহলে সেক্ষেত্রে তার যে লং টার্ম ক্যাপিটাল গেইন হওয়ার কথা সেটা কিন্তু সে ছাড় পাবে ঠিক আছে ওটা হচ্ছে এক্সেমশন হবে ক্যাপিটাল গেইন হবে কিন্তু সেটা এক্সেমশন হবে কতটা হবে সেটা আমি বলে দেব নেক্সট
নেক্সট কি বলছে, হি সোল্ড শেয়ার্স অফ এক্স কোম্পানি লিমিটেড অন February 12, 2014 of ₹18,700, পারচেসড অন March 21, 2003 ফর ₹15,300। মানে সে ফেব্রুয়ারি 12, 2004 সে একটা শেয়ার বিক্রি করেছে 18,700 টাকা দিয়ে, যেটা ও কিনেছে কবে 15,300 টাকা দিয়ে কিনেছিল মার্চের 21। এবারে বাকি তো আমার এইটা তো আমার জানা জিনিস, সেটা আমাকে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্সটা বলে দিয়েছে। তাহলে অঙ্কটার মধ্যে নতুনত্ব কি, এক হচ্ছে সে সম্পত্তিটা কেনেনি, সম্পত্তিটা সে পেয়েছে উত্তরাধিকার সূত্রে, এবং সম্পত্তিটা পেয়েছিল 81 সালের আগে, কিন্তু আমাদের আয়কর আইনের নিয়ম অনুযায়ী আমার 81 সালের আগে কোনো সম্পত্তি যদি আমি গ্রহণ করে থাকি, তাহলে সেক্ষেত্রে 81 সালের আগেই হচ্ছে আমার তার 81 সালের যে মার্কেট ভ্যালু হবে সেই মার্কেট ভ্যালুটাকে আমাকে ধরে নিতে হবে, এবং তারপরে যে বাড়ি বিক্রি করার 1 বছরের মধ্যে সে আরেকটা বাড়ি কিনেছে যে কলকাতায়, তার ক্ষেত্রে আমি অ্যাডজাস্টমেন্ট কী করবো, এবং একটা শেয়ারের সে কেনাবেচা আছে, যে শেয়ারটা কেনাবেচা করেছে সেটা কিন্তু 1 বছরের মধ্যেই কেনাবেচা হয়েছে। তার মানে এখানে অঙ্কটার মধ্যে আমার লং টার্ম ক্যাপিটাল গেনও থাকছে, আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেনও থাকছে, ঠিক আছে। তার মধ্যে আবার 1 বছরের মধ্যে এটা পারচেজও আছে, ঠিক আছে। তাহলে এই ডিফারেন্ট টাইপস অফ অঙ্ক, এই টাইপের এই অঙ্কটা তোমাদের আজকে করাচ্ছি। অঙ্কটা হয়তো তোমাদের এই মুহূর্তে পরীক্ষার ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ না হলেও বলা যায় না কখনো অঙ্কর এইরকম অঙ্ক চলে আসতেও পারে, যেহেতু আমাদের থিওরিটা ভালো করে করা আছে। তো আমরা এবার দেখে নেব যে এর অ্যাডজাস্টমেন্টটা কী হবে। চলে আসো, খুব ভালো করে ফলো করবে কী অঙ্কটা, কীভাবে অঙ্কটা করা হচ্ছে, ঠিক আছে। দেখো, তাহলে প্রথমে হেডিংটা করো। দেখো, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম capital gain of Mr. K. Shannal for the assessment year 2004-2005 relating to the previous year 2003-04। ঠিক আছে, ছকটানো। particulars, amount, তাহলে প্রথমে আমরা হেডিং করব এই দিয়ে, যেহেতু আমার দুখানা অঙ্ক আছে, লং টার্ম এবং শর্ট টার্ম। তাহলে প্রথমে হেডিং হিসাবে লং টার্ম ক্যাপিটাল গেন আন্ডারলাইন করো। তাহলে প্রথমে হচ্ছে আমার কি আসবে, এটা কী জন্য হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেন, লিখে দিতে হবে অন সেল অফ রেসিডেন্সিয়াল হাউস, অন সেল অফ রেসিডেন্সিয়াল হাউস। তাহলে প্রথমে কি আসছে, সেলস কনসিডারেশন, সেলস কনসিডারেশন কত টাকা ছিল,
7,70,000। নেক্সট কী ছিল? লেস ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্সড কস্ট অফ অ্যাকুইজিশন। তাহলে এখানে কি লিখছো? এখানে হচ্ছে আমরা দেখেছিলাম কি 77 সালে ও পেয়েছিল, হি হ্যাজ ইনহেরিটেড দ্য হাউস 77 সালে পেয়েছিল, এবং আবার 81 সালে মার্কেট ভ্যালু দিয়েছে যেখানে, সেহেতু আমাকে 81 সালের মার্কেট ভ্যালু ধরেই অঙ্কটা এগোতে হবে। তাহলে এখানে লিখতে হবে, ব্র্যাকেট দিয়ে লেখো, ফেয়ার মার্কেট ভ্যালু অন April 1, 1981 is considered as its cost of acquisition as per section 55 under section 2 subsection B। তাহলে কি হচ্ছে? 21 সালে ভ্যালু ছিল কত? দেখো 1,20,000, ঠিক আছে, 1,20,000 টাকা তার ভ্যালু ছিল। তাহলে রুপিস 1,20,000 ইন্টু যে বছর বিক্রি করছে তার CII বাই 100, ঠিক আছে। 1,20,000 ছিল আমার 81 সালের ভ্যালু, 463 হচ্ছে আমার যে বছরে বিক্রি করছি সে বছরের কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স, 100 হচ্ছে 81 সালের কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স। তাহলে এটা ক্যালকুলেট করলে হচ্ছে আমার 5,55,600, উপর নিচে মাইনাস করো, পড়ে থাকছে 2,14,000, ঠিক আছে। এবারে আসো, এইবারে আমরা এখানে একটা জিনিস দেখছি যে ও 1 বছরের মধ্যে বাড়িটা বিক্রি করেছিল, ঠিক আছে। তাহলে 1 বছরের মধ্যে যখন তাহলে বাড়িটা বিক্রি করবে, এক্ষেত্রে যে 1 বছরের মধ্যে যদি কোনো বাড়ি বিক্রি করার পরে তার 1 বছরের মধ্যে যদি কোনো বাড়ি বিক্রি করে, ভালো করে নিন, ভালো করে শোনো, যে বাড়ি বিক্রি করার দিন থেকে 1 বছরের মধ্যে যদি সে কোনো বাড়ি কেনে, তাহলে সেই বাড়িটার দাম সে ছাড় পাবে, ঠিক আছে। তাহলে এখানে লেখো লেস এক্সেমশন আন্ডার সেকশন 54, লেস এক্সেমশন আন্ডার সেকশন 54, ব্র্যাকেটে লেখো লিস্ট মানে সব থেকে কম অফ দ্য ফলোইং, মানে এক্সেমশন আন্ডার সেকশন 44 লিস্ট অফ দ্য ফলোইং, মানে যেটা সব থেকে কম সেটা। তাহলে কি কি থাকছে এখানে? আইটেম 1, কস্ট অফ নিউ রেসিডেন্সিয়াল হাউস, তার দাম ছিল হচ্ছে তোমার 3,40,000। 2 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন 2,14,000। তাহলে 3,40,000 দিয়ে ও কিনেছে, 2,14,000 ও ছাড় পেয়ে, 2,14,000 ও ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন হয়েছে। তাহলে ও অ্যাকচুয়ালি তাহলে আমার ছাড় পাচ্ছে কত? যেটা কম সেটা, 3,40,000 থেকে 2,14,000 কম, তাহলে ও ছাড় পেল কত? 2,14,000। তাহলে 2,14,000 ওর ক্যাপিটাল গেনের ইনকাম হয়েছিল, সেখান থেকে 2,14,000 ও ছাড় পেয়ে গেল, তাহলে অ্যাকচুয়ালি তাহলে ওর ইনকাম কত হলো? নীল। তাহলে এখানে লেখো, তাহলে হয়ে গেল লং টার্ম ক্যাপিটাল গেন। এবারে লেখো শর্ট টার্ম ক্যাপিটাল গেন। শর্ট
টার্ম ক্যাপিটাল গেইন। এটা কিসের ক্ষেত্রে হচ্ছে? এটা শেয়ারের ক্ষেত্রে হচ্ছে, কেননা ও শেয়ার কিনেছিল, শেয়ার বিক্রি করেছিল 2004 সালের 12 ফেব্রুয়ারি 18,700 টাকা দিয়ে, আর কিনেছিল কবে? 2003 সালের 21শে মার্চ কত টাকা দিয়ে? 15,300 টাকা দিয়ে। তাহলে এক বছরের মধ্যে ট্রানজ্যাকশন হচ্ছে। শেয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, শেয়ারের ক্ষেত্রে যদি এক বছরের মধ্যে কোনো ট্রানজ্যাকশন হয় তাহলে সেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের মধ্যে পড়বে। তাহলে এখানে লেখো সেল কনসিডারেশন অফ শেয়ার্স, সেলস কনসিডারেশন অফ শেয়ার্স কত টাকা ছিল? এটা ছিল 18,700 টাকা, লেস কস্ট অফ অ্যাকুইজিশন অফ শেয়ার্স 15,300, তাহলে বাইরে চলে গেল 3,400। ঠিক আছে, দেখো তাহলে এই একটা ভালো করে দেখে নাও। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কিসের ক্ষেত্রে হচ্ছে? আমার শেয়ারের ক্ষেত্রে হচ্ছে। শেয়ার কিনেছিল কবে? শেয়ার কিনেছিল তোমার 2004 সালের 12ই ফেব্রুয়ারি, আর বিক্রি করেছে কবে? 2003 সালের 21শে মার্চ। তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার এক বছরের মধ্যে ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে সেল অফ কনসিডারেশন হচ্ছে 18,700 টাকা, কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 15,300 টাকা, তাহলে দুটো বিয়োগ করে যাচ্ছে বাইরে কত? 3,400 টাকা। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। বেশ, আমি আলাদা করে আমার একটা জায়গা শর্ট আছে বলে আলাদা করে লিখলাম না। তাহলে এইটা যেটা হলো সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইন নীল। এই 3,400 টাকা যেটা হলো সেটা হলো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। ঠিক আছে, তাহলে দুটো যোগ করে আসছে কত আমার? 3,400 টাকা। এটা কি হলো? এটা হলো আমার টোটাল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। তাহলে এক্ষেত্রে কী করেছিলাম আর একবার অঙ্কটা আলোচনা করে দিই। তাহলে কে স্যান্যাল একজন ব্যক্তি যে 2003 সে 2003 সালের 15ই ডিসেম্বর বাড়িটা 7,70,000 টাকা দিয়ে বিক্রি করেছে, যে বাড়িটা সে পৈতৃক সূত্রে পেয়েছে তার বাবা মারা যাওয়ার পরে 1977 সাল। ঠিক আছে, এবং বাড়িটা যখন তৈরি করা হয়েছিল তখন তার ভ্যালু ছিল কত? 75,000 টাকা। কিন্তু আমরা জানি কি এবং আমরা শিখলাম কি, যদি 81 সালের আগে কোনো বাড়ির ভ্যালু দেওয়া থাকে তাহলে 81 সালের যে মার্কেট ভ্যালু হবে সেই ভ্যালুটাকেই আমাকে তার কনসিডারেশন, তার অ্যাকুইজিশন কস্ট হিসাবে ধরে নিতে হবে। যে 81 সালের আগে যদি কোনো বাড়ির ভ্যালুয়েশন দেওয়া থাকে তাহলে 81 সালের ভ্যালুটাকেই আমাকে কনসিডারেশন প্রাইস হিসাবে, অ্যাকুইজিশন প্রাইস হিসাবে বা কস্ট অফ অ্যাকুইজিশন হিসাবে ধরে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা কি দেখছি? 77 সালে কিনেছে, তাহলে 77 সালে যদি কিনে থাকে আমরা 81 সালের ভ্যালুটাকে তাকে আমরা ধরে নিচ্ছি 81 সালের ভ্যালুটা। তাহলে 81 সালে তার ভ্যালু ছিল কত? 1,20,000। তো এক্ষেত্রে 1,20,000 টাকে আমরা কস্ট অফ অ্যাকুইজিশন ধরতে হবে। কিন্তু একটা মজার ব্যাপার ঘটেছে কি, সেই 2003 সালে সেই যে বছর বাড়িটা বিক্রি করেছে তার ঠিক এক বছরের মাথায় সে একটা রেসিডেন্সিয়াল হাউস কিনেছে। ভালো করে দেখো, সে কিন্তু বিজনেসের জন্য হাউসটা কেনেনি, সে কিন্তু রেসিডেন্সিয়াল হাউস কিনেছে। কত টাকা দিয়ে? 3,40,000 টাকা। বেশ, তাহলে এই যে 3,40,000 টাকা দিয়ে বাড়িটা কিনলো, এক বছরের মধ্যে কিনেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে ইনকাম ট্যাক্সে এই টাকাটা ছাড় পাবে। আবার তারপরে কি বলেছে? হি সোল্ড শেয়ার্স অফ এক্স কোম্পানি লিমিটেড অন February 12, 2014 ফর ₹18,700। তাহলে সে আবার 2004 সালের 12ই ফেব্রুয়ারি সে 18,700 টাকা দিয়ে শেয়ার বিক্রি করেছে, যে শেয়ারটা সে 21শে মার্চ 2003, ঠিক তার এক বছরের আগে
মানে 11 মাস আগে 21শে মার্চ 2003 কিনেছিল 15,300 টাকা। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে এইটা হয়ে গেল আমার শর্ট টার্ম ক্যাপিটালের ক্ষেত্রে, এটা হয়ে গেল আমার লং টার্ম ক্যাপিটালের ক্ষেত্রে। এইবার তাহলে আমরা অঙ্কটা আসি, অঙ্কটা আরেকবার একটু দেখে নিই, আমরা চোখ বুলিয়ে নিই কী কী বলছে এখানে। দেখো, লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল কত, সেল কনসিডারেশন ছিল আমার 7,70,000। ওখান থেকে আমরা ইন্ডেক্স কস্টটা বাদ দিচ্ছি। ইন্ডেক্স কস্ট বাদ দিতে গিয়ে কী দেখলাম, এটা কোন সেকশনের মধ্যে পড়ছে, 55(2)B, যেহেতু আমার 81-এর আগে অ্যাকোয়ার করেছে, কিন্তু 81-এ মার্কেট ভ্যালু আমার সেখানে ফুল অ্যান্ড ফাইনাল হিসেবে ধরে নিতে হচ্ছে, সেহেতু এইখানে থেকে আমাকে 81-এ যেহেতু 1,20,000 টাকা ভ্যালু, তাহলে 81-এর এই 1,20,000 টাকা ভ্যালুটাকেই আমাকে আমি ধরলাম, এবং 81-এর যে কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স 100 সেটা নিচে দিলাম, এবং যে বছরে বিক্রি করছি 2003-04 সেখানে 463, সেটাকে আমরা উপরে দিলাম, দিয়ে ক্যালকুলেট করে বেরোচ্ছে 5,55,600। তাহলে 7,70,000 মাইনাস 5,55,600 বিয়োগ করলে থাকছে হচ্ছে 2,14,000। এবং ও কিনেছিল আবার একটা বাড়ি, যেটা কিনেছিল সেটা কিনেছিল 3,40,000 টাকা দিয়ে। এটা এই এক্সেমশন আন্ডার সেকশন 54 সেকশন যদি না মনে থাকে তাহলে লিখবে না, ভুল লিখলে নাম্বার কাটা যাবে। সেখানে দেখছি কি, সেখানে যে টাকা দিয়ে কিনেছে আর যে টাকা দিয়ে সে বিক্রি করছে তার মধ্যে যেটা কম সেটা সে ছাড় পাবে। তাহলে 2,14,000 সে তার ইনকাম হচ্ছিল, কিন্তু সে বিক্রি করেছে কিনেছে 3,40,000 টাকা দিয়ে, তাহলে 2,14,000 কম, তাহলে এই টাকাটা ছাড় পেলো, মানে তারপরে ইনকাম। নেক্সট আমরা আসি শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে। তাহলে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে দেখছি কি, সেল কনস্টিটিউশন অফ শেয়ার্স যেটা ছিল 8,700 টাকা দিয়ে সে বিক্রি করেছে, এবং 15,300 টাকা দিয়ে সেই শেয়ারটা কিনেছিল, তাহলে থাকলো পড়ে কত, 3,400 টাকা। তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেন হলো কত, 3,400 টাকা। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা একটু টিপিক্যাল টাইপ অঙ্ক ছিল বলে আমি অঙ্কটা করে দিলাম। আমি হোমওয়ার্কের জন্য একটা অঙ্ক দিচ্ছি, তোমরা অঙ্কটা অতি অবশ্য করে নাও, খাতায় টুকে নেবে, এবং অঙ্কটা অতি অবশ্য করে আমাকে দেখিয়ে নেবে কি হচ্ছে না, কী করেছে না করেছে। একটু সোজার দিকেই দিচ্ছি অঙ্কটা এবং এই ধরনের অঙ্ক আগের দিনও আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম। লেখো, হোমওয়ার্ক করে রেখো। একটাই অঙ্ক দেবো, ওটাকেই ভালো করে প্র্যাকটিস করো। শেখর furnishes the following information for the previous year 2003-04। টেবিল করে লেখো, পার্টিকুলার্স, এখানে লেখো বিল্ডিং, এখানে লেখো শেয়ার, ডেট অফ অ্যাকুইজিশন, সেম প্যাটার্ন অঙ্ক আগের দিন করিয়ে দিয়েছিলাম। ডেট অফ অ্যাকুইজিশন 3/5/1997, আর এটা হচ্ছে 21/7/2002। নেক্সট, ডেট অফ সেল 21/8/2003, 2/9/2003। কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন 3,50,000, 10,000। সেল প্রসিডস 6,25,000, 12,000। কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স for 1997-98
331, 2002, 2003, 447, 2003, 2004, 460, 3. Compute taxable income from capital gain for the assessment year 2004-2005। ঠিক আছে, তাহলে ডেট অফ অ্যাকুইজিশন এখানে দুটো অঙ্ক দিয়েছি, বিল্ডিং আর শেয়ারের। এখানে দেখো বিল্ডিংটা আমার 36 মাসের বেশি, কারণ 97-তে কিনেছি, 3-এ বিক্রি করেছি। শেয়ারটা কিন্তু 2002 আর কিনেছি, 2003-এ বিক্রি করেছি। মনে হতে পারে 1 বছরের মধ্যে, না, 21/7/2002 মানে জুলাইয়ের 2002-তে কিনেছি, আর সেপ্টেম্বরের 2003-এ কিনেছি, মানে প্রায় 14 মান্থস। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমার 12 মাসের বেশি হয়ে যাচ্ছে, তাহলে শেয়ারটা কিন্তু আমার এখানে লং টার্ম ক্যাপিটাল গেইনের ক্ষেত্রেই হবে। তাহলে বিল্ডিংও এখানে লং টার্ম, শেয়ার হচ্ছে আমার লং টার্ম, তাহলে দুটোই আমার লং টার্ম। সো যেরকমভাবে অঙ্কটা করার সেরকমভাবে তোমরা করে নেবে। আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি না, তোমরা করে অতি অবশ্যই আমাকে খাতাটা দেখাবে, হোয়াটসঅ্যাপ করে দিও, বা তোমরা যদি ভিডিও করে দেখাতে পারো সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তবে খাতায় করে হোয়াটসঅ্যাপ করে দিও, যদি কিছু ভুল হয় আমি কারেকশান করে তোমাদের পাঠিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে আজকের মতন ট্যাক্স ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, সেটা দেখে নিচ্ছি আমরা কোন চ্যাপ্টার শুরু করি, যেটা একটু আরেকটু এরপরে যেটা আরেকটু ইজি হবে তোমাদের ক্ষেত্রে বোঝার জন্য, সেই দিয়ে শুরু করব। থিওরি যা যা করানো হয়েছে থিওরিগুলো কিন্তু তোমরা অতি অবশ্যই ভালো করে মুখস্থ করবে, কারণ ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু থিওরি থাকে। ওকে, টাটা।